আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হঠাৎ পরিচিত কণ্ঠে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 1 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন? আমি আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব, তো আমার পথ আটকে আরোহী বলে উঠলো, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসা থেকে এভাবে নিশ্চয়ই আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পেরেছি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখার কথা বলেই আমি আপনার ওখানে চলে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহারটা ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আরোহী আনমনে বলে উঠলো, আপনি চাইলে সবকিছু বদলে ফেলবো। আমি বললাম, আমি চাইলে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক বানাতে পারি না? আমি বললাম, না। আরোহী বলল, কেন? আমি বললাম, আমি আমার একাকিত্ব জীবনেই ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আরোহী বলল, আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধু করতে চাই, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরোহী দুহাত জোর করে মিষ্টি মুখে কথাগুলো বলল। আমি আরোহীর কথা শুনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী আবার বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়া কিন্তু একটা মহৎ কাজ, আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আরোহীকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠলো, আমাকে কি মাফ করা যায় না? আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, কি হলো বলেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্য করতেই পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতা মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। মাঝরাতে স্বপ্নে ঘুরে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কেউ যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানেই নিচ্ছে না। তারপর কোনো উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মারতেই ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে কাকিমা বললে হঠাৎ চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, ভাই পানি হবে একটু? বলা মাত্রই সামনে 1 গ্লাস পানি নিয়ে এলো। তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার কাকা কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় বলল, বলেন না ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। তারপর জয় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকু ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তার ঠিক এখনো মনে নেই। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হে আল্লাহ, তুমি আমার কাকা আর কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরেও তারা আমার আপনজন। তারা যে অবস্থায় থাকুক না কেন ভালো থাকে যেন। এইটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পরে মসজিদের বাইরে চলে আসলাম। ইতিমধ্যে বাইরের সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগেও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের কোনো ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হওয়ার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনে তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর নাম্বারে কল দিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারেই ফোন বন্ধ দেখাই। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে অনেকগুলো কথা বলে উঠলো। তারপর তানিশার কথার উত্তরে বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা না বাড়িয়ে লাভ নেই, ফোনটা রাখছি। কিছুটা রেগেই কথাগুলো বললাম। তারপর তানিশা বলল, মাকে ফোন দিচ্ছি, তবুও ফোন রাখিস না। কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করে বলে উঠলো, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা কেমন আছো?
কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা আবার বলল, বাবা অনেকদিন তো বাইরে থাকলি, এবার চলে আয় না বাপ, তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। কাকিমার কথা শুনে আমি কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা বলল, তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর কোনো সন্ধান ও পাইনি। কোথায় আছিস আর কি করছিস কিছুই জানতে পারিনি। বাবা আমাকে বল না তুই কোথায় আছিস। আমি বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো। হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়লো। তারপর বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি তুই আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদের ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা বুঝিস না? কাকিমার কথা শুনে আমি আবারও চুপ করে থাকলাম। কাকিমা আবার বলল, বাবা তুই আর জিদ করে বাইরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও, রাখছি। এটুকু বলেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে, কথা বল। কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বললো না। কাকিমা বলল, থাক মা, মন খারাপ করিস না। তুই বোন হয়ে ওকে অনেক বাজে কথা বলেছিস দেখেও ও তোর উপর অভিমান করে আছে, আজও কথা বললো না এজন্যই। ইতিমধ্যে তানিশা কান্না শুরু করে ফেলেছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিতে দিতে বলল, আবার যখন ফোন দিব তখন রনিকে বুঝিয়ে বলবো যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? তানিশা কান্না করে বলল, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে, পেলেই বাকি, বেঁচে থাকলে ওর সঙ্গে কথাই বলবো না। আজও তার বলা বাজে কথাগুলো আমার কানে ভাসে। এসব ভাবছি, এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল। তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম। কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো নেই, পরিবার ছাড়া কজনেই বা ভালো থাকতে পারে। সেদিক থেকে তুমিও ভালো নেই সেটা আমি জানি। তোমার 2 বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। কি করব বলো? যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই যে দুর্জয় আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম, জানি না ক্ষমা করবে কিনা, তারপরও বলবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে না বুঝে অন্যায়টা করে ফেলেছি। বিশ্বাস করো, সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আব্বু অনেক অনুশোচনায় ভুগছেন। প্লিজ এবার গ্রামে ফিরে আসো, জিদ করো না। আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাগুলো ফোনেই বলতাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না, তাই মেসেজে বললাম। মেসেজটা পরে কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। আজ সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে? রিদিতা নয় তো? কৌতূহলবশত সেই নাম্বারে কল দিলাম। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হেলো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইল না কে এটা। তারপর কথা না বলে দ্রুত লাইন কেটে দিলাম, আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো। এক পর্যায়ে সিমটাই অফ করে রেখে দিলাম। এখন হয়তো রিদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে, এর জন্য আমাকে খুঁজছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না। গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, আর সেটা এত তাড়াতাড়ি কিভাবে বলি? একটা সময় রিদিতাকে অনেক ভালোবাসতাম, ওকে নিয়ে স্বপ্নও ছিল, কিন্তু বর্তমানে রিদিতার প্রতি একটু অনুভূতি জেগে নেই। সবগুলোকে মেরে ফেলেছি। যে কিনা অল্পতেই ভুল বুঝে, সত্য মিথ্যা বাছাই না করেই ভুল বুঝে। তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো সেটা পাবে না। সত্যটা জানার পর হয়তো রিদিতা আমাকে পাগলের মতো খুঁজছে। আফসোস আমাকে পায়নি। আজ সত্যি তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, রিদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না। আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো, সেটা সেদিনই শেষ। এখন নতুন করে রিদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি, আর নিবেও না। এইভাবে দিনকাল কাটতে লাগলো। কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গর্বে দেখে উঠে পড়ে লেগেছে। যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে। সেদিনের ঘটনা, ক্লাস শেষ করে জুবাইরের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিতেছিলাম। আরোহী হুট করে সামনে এসে বলল, এই আপনার সমস্যা কি? যখনই আমাকে দেখেন তখনই এড়িয়ে চলে যান কেন? আরোহীর কথার উত্তর না দিয়ে জুবাইরকে বললাম, চললাম রে বন্ধু, এখানে আর ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, তার আগেই আরোহী আমার পথ আটকিয়ে বলল, খুব ভাব হয়েছে আপনার, তাই না? আমি কিছুটা রেগে বললাম, সামনে থেকে সরো। আরোহী বলল, এমন করছেন কেন? বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলেছি, এতে কি সমস্যা? আমি বললাম, সবার সঙ্গে বন্ধুত্ব করলে যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে? আরোহী বলল, আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না? আমি বললাম, না। আরোহী বলল, আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো। আমি কিছুটা হেসে বললাম, কিভাবে? আরোহী চিৎকার মেরে বলতে লাগলো, দাঁড়ান দেখাচ্ছি। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটে ছেলের হাত থেকে বাঁচাও। এই রে, সেরেছে। আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে, আমার তো হাড্ডি গুড্ডি মার খাইয়ে এক করে ফেলবে। না, একটা ব্যবস্থা করতেই হবে। আরোহী বলল, কে কোথায় আছো? আমাকে এই বখাটের হাত থেকে রক্ষা করো। আমি বললাম, প্লিজ থামুন, নয়তো লোকজন এসে গেলে মহাবিপদে পড়ে যাব। আরোহী আরো ফাজলামো করে বলতে লাগলো, রাজি না হলে বলতেই থাকবো। কেউ কোথায় আছো? জলদি এখানে আসো প্লিজ। আমি একটু রেগে বললাম, থামতে বলছে কিন্তু।
আরোহী বলল, না থামবো না, কে কোথায় আছো চলে আসো। কথাটা বলতেই ঠাস করে আরোহীর গালে থাপ্পড় মেরে দিলাম। বেশ, আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো এ করে কান্নায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি বললাম, সরি, আসলে আমি বুঝতে পারি নাই থাপ্পড়টা এত জোরে লাগবে। এই সেরেছে। আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে, একে কিভাবে চুপ করাবো? আরোহী কান্না করতে করতে বলল, আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। আমি বললাম, প্লিজ এসব মামলা টামলা করেন না, দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন। আরোহী বলল, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আর আপনাকে তো আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আরোহী লক্ষ্য করলো তার এসব কথা বলাতে সে ভয়ে চুপসে গেছে। সেটা দেখে আরোহী আরো একটু অভিনয় করে বলেছে। আমি বললাম, কি মুশকিল, আপনি তো আমাকে রাগিয়ে দিলেন, নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম? আরোহী বলল, আমি এখনই থানায় যাচ্ছি আপনার নামে কেস করতে, দাঁড়ান। আমি বললাম, এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরোহী ভাব দেখিয়ে বলল, কেন থানায়? আমি বললাম, ইয়া মানে নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টির চোট থাপ্পড়ের জন্য কি থানায় যেতে হবে? দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন, তবুও এসব থানা পুলিশে যায়েন না। এইদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না। তবুও নিজের হাসি চেপে রেখে বলছে, আমি আপনার কোনো কথা শুনছি না। জেলের ভাত যখন পেটে পড়বে, তাছাড়া পুলিশ মামু তো পিটুনি দেওয়ার জন্য আছেই, তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি। আমি বললাম, আমরা তো একই কলেজে পড়ি, তো সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড হই না। একটু ভুল করে ফেলেছি, তাই বলে থানায় যাবেন? আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনার সঙ্গেই থানায় যাব। তারপর আরোহী বলল, হ্যাঁ তাই চলুন। আমি বললাম, আপনি আমার হাত ধরলেন কেন? আরোহী বলল, থানায় যাবার আগেই যদি পালিয়ে যান। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলুন। তারপর আরোহীর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম। এই সেরেছে, আরোহী তো সত্যি সত্যি আমাকে থানার দিকে নিয়ে যাচ্ছে। না, একটা ব্যবস্থা করতেই হবে। আমি বললাম, ইয়ে মানে আমরা কি সত্যিই থানায় যাচ্ছি? আরোহী নিজের মধ্যে হাসিটা চেপে বলল, হ্যাঁ অবশ্যই। আমি বললাম, ইয়ে মানে আজ না গেলে হয় না? আরোহী বলল, ও আচ্ছা, আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন? আমি বললাম, হ্যাঁ কালকেই যাব। এবার আমি আসি। তড়িঘড়ি করে চলে আসতে যাব, বেশ সামনে 2 পা ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল। এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না, তাহলে হাসছে কেন? বিষয়টি জানতে পেছন দিকে তাকাতেই আমি যেন বেকুব বনে গেলাম। এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি বললাম, এই আপনি হাসতেছেন কেন? আরোহী বলল, আপনি এত বোকা কেন? হ্যাঁ। আমি বললাম, আমি আবার কি করলাম? আরোহী বলল, থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়ে গেছেন দেখছি। আমি বললাম, ইয়ে মানে কই ভয় পাচ্ছি? আরোহী বলল, ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, থাক, আপনার নামে কোনো মামলা টামলা করবো না। অনেকটাই খুশি হয়ে আমি বললাম, সত্যি বাঁচালেন আমাকে। আরোহী বলল, ওহ, তার মানে আপনি সত্যি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান? আমি বললাম, বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথাই শুনে। আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন, তাহলে তো আমার পিঠে 1000টা লাঠিচার্জ পড়তো। আরোহী বলল, সরি অভিনয়টা করার জন্য, কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালো লাগছিল, এর জন্য বিষয়টা ভালোভাবে করতে হলো। আমি বললাম, আপনি ভালোই অভিনয় করতে পারেন, আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম। আরোহীর সঙ্গে এইভাবে বন্ধুত্বটা হয়ে যায়। আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো। প্রথম আরোহী যে খারাপ আচরণ করত, এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতে জানে না। যখন বন্ধুত্বের সম্পর্ক হলো, তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে। আরোহীর সঙ্গে বন্ধুত্ব হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, কথা বলার মতো একটা মানুষ হয়েছে। আরোহী একদিন জিজ্ঞেস করলো, গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি? আরোহী বলল, আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন? আমি বললাম, এতদিনে এটা জিজ্ঞেস করছিস? আরোহী বলল, হ্যাঁ, এখন বল কেন ঢাকায় এসেছিস? আমি বললাম, শুন তাহলে, আজ থেকে 1 বছর আগের ঘটনা। শুরু থেকে সবটা আরোহীকে বলে ফেললাম। সবটা শোনার পর আরোহী বলল, তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে, কখনো আমাকে তো একবার এগুলো বলিসনি। আমি বললাম, অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে, খুব কষ্ট হয়। আগের কথাগুলো ভাবলে এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা বারবার সামনেই চলে আসে। কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল। আরোহী এ দেখে বলল, সরি রে, অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম। আমি বললাম, সমস্যা নাই। আরোহী বলল, আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলো, বাবা কেমন আছো? বৃদ্ধ লোকটিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি। কে উনি?